আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ভোলার দৌলত খানের মদনপুর ইউনিয়নের যুবলীগ নেতা খোরশেদ আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত জামাল উদ্দিন চকেট ও তার সহযোগীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান মানববন্ধনের বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহফুজে খতমে নবুয়াত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 12টার দিকে তার পুত্র খালিদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। এর আগে শনিবার রাত 9টার দিকে হেফাজত মহাসচিব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার দুপুরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো চলে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ। এতে চিকিৎসা সেবা ব্যাহত সহ চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী ও স্বজনদের। এদিকে এ ঘটনার দ্রুত সমাধান না হলে কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের 20 জন। রবিবার বিকেলে ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ঘটে এ ঘটনা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন। রবিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন সাজ্জাদুর রহমান সজীব নামের এক ছাত্রলীগ নেতা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার AH কামরুজ্জামান। ময়মনসিংহের হালুয়াঘাটের 2টি স্থলবন্দরে বন্ধ রয়েছে ভারত থেকে কয়লা আমদানি। এতে কর্মহীন হাজারো শ্রমিক। অনেক শ্রমিক কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন ঢাকায়। নেই আগের সেই কর্মচাঞ্চল্য। এর স্পষ্ট প্রভাব স্থানীয় অর্থনীতিতেও। আবারও স্থলবন্দর 2টি চালুর দাবি সংশ্লিষ্টদের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2012 সালের 15 সেপ্টেম্বর তারিখে গবরাকুড়া ও করৈতলী স্থলবন্দর দুটি পূর্ণাঙ্গ রূপ দিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। উদ্বোধনের 9 বছরের অধিক সময় অতিবাহিত হলেও আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি বন্দর দুটির। বন্দর দিয়ে 17টি পণ্য আমদানির কথা থাকলেও শুধুমাত্র আমদানি হচ্ছে কয়লা ও পাথর। তাও আবার গত 4 বছর ধরে রয়েছে বন্ধ। প্রতি বছর এ দুটি বন্দর দিয়ে কয়েক হাজার টন কয়লা আমদানি করে থাকেন 1000-এরও বেশি আমদানিকারক। পৃষ্ঠপোষকতার অভাবে বর্তমানে বন্দর দুটি ধ্বংসের ধারপ্রান্তে। সপ্তাহ চলার পর 1 মাস বন্ধ, কেউ এটার আপনার কোনো সুফল পাচ্ছে না, বরং তারা ধ্বংসের দ্বারবন্ধে এসে দাঁড়িয়েছে। ব্যবসাটা যে দ্রুত চালু হয় যাতে আমরা কাজকর্ম করতে পারি, এই আশাটাই আমরা করতেছি। গেল কয়েক বছর ধরে বছরের অধিকাংশ সময় কয়লা আমদানি বন্ধ থাকায় বিপাকে বন্দর কেন্দ্রিক কয়েক হাজার শ্রমিক। অনেকে আবার কাজের সন্ধানে পাড়ি জমিয়েছে ঢাকা শহরে। যারা গরিব শ্রমিক এরা নানান দেশে কাম কাজ করে ময়মনসিংহ যাইতেছে, গাজীপুর যাইতেছে, ঢাকা যাইতেছে। 4-5 বছর ধরে টোটাল বন্ধ। আমরা এখন খুবই কষ্ট, বিভিন্ন জন বিভিন্ন এলাকা দিয়ে কাজ করতে লাগতেছে। এই ডিপোটা চললে আমরা এলাকাবাসী শান্তি, এই ডিপো চললে হালুয়াঘাটবাসী শান্তি। বন্দরের এই দুরবস্থার কারণে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে শত কোটি টাকা বলে মন্তব্য বন্দর সংশ্লিষ্ট এই C&F কর্মীর। এই স্থলবন্দরের সকল ব্যবসায়ী, শ্রমিক, আমরা C&F এজেন্ট সহ সরকার রাজস্ব হারাচ্ছি। শ্রমিকরা বেকার দিনানিপাত করছে। ব্যবসায়ীরা আর্থিকভাবে অনেক ব্যাংকের মাধ্যমে অনেক ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছে। বন্দর দুটি অচল থাকায় হালুয়াঘাটের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়েছে বলে মন্তব্য এই জনপ্রতিনিধির। এই স্থলবন্দরের কারণে হালুয়াঘাটের অর্থসামাজিক অবস্থানে যে পরিবর্তন এসেছিল সেটি অবশ্যই দর্শনীয়। গত 3-4 বছর যাবত এটি বন্ধ থাকাতে
সরকার তো বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছেই এবং হালুয়াঘাটের অর্থনীতিতে একটা স্থিতি অবস্থায় চলে এসছে। বন্দর দুটি চালু হলে আদায় হবে সরকারি রাজস্ব, কর্মসংস্থান হবে কয়েক হাজার শ্রমিকের। তাই দ্রুত বন্দর দুটি চালু করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সবার। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি। মাদারীপুরের রাজৈরে কন্যা শিশু আদরি আক্তার হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ এবং তাদের 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার সকালে মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই আদেশ দেন। এর আগে গেল 2015 সালের 20 সেপ্টেম্বর উপজেলার সেন্দিয়া গ্রামে 2 লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় ওই শিশুকে হত্যা করে আসামিরা। গেল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে পরাজিত এক মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে নারীসহ আহত হন 5 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। গেল রাতে লালমনিরহাট সদরের গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়ন এবং কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করে আগামী 7 দিনের মধ্যে ওই ইউনিয়নে আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানায় জেলা নির্বাচন অফিস। কক্সবাজারে চেক জালিয়াতি মামলার আসামি আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে জমি লুণ্ঠনকারী আখ্যা দিয়ে ও তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে মানববন্ধন করল ভুক্তভোগীরা। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় ভূমি মালিক ও ফ্ল্যাট মালিকদের সম্পদ ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনের বক্তারা। রবিকের মেয়ের কাছ থেকে 2 কোটি টাকা পেন অফ পলোয়া এখন বঙ্গোপসাগরের ঢেউর মধ্যে দেবে বলে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেই টাকা এখনো ফেরত দেয় নাই। যারা খাওয়া দাওয়া থেকে শুরু করে উন্নত জীবন যাপনের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।